আগামী 6 মাস সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময়। ঐক্যমত কমিশন সভায় প্রধান উপদেষ্টা। জুলাই টর্চারের ভিত্তিতে নির্বাচন বললেন প্রেস সচিব। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে পিডিআর হত্যাকাণ্ড বললেন অ্যাটর্নি জেনারেল। হাসিনাকে আশ্রয় দেয়া ভারতের সমালোচনা। সরকারের যথাযথ পদক্ষেপে রমজানের পণ্যমূল্য বাড়বে না বলছেন ব্যবসায়ীরা। সয়াবিন তেলের সংকটের জন্য কোম্পানি সিন্ডিকেটকে দোষারোপ। এবং গেল 6 মাসে 378 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 2000 ব্যাংক হিসাব জব্দ। ব্যক্তি শ্রেণীর রিটার্ন জমাদানের শেষ সময় আগামীকাল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। আগামী 6 মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময়, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বলেন, সরকারের প্রথম ইনিংস শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় অধ্যায় শুরু হলো, যা বাংলাদেশের জন্য মহৎ যাত্রা। দ্বিতীয় পর্বে শুরু করছে, এটা প্রচন্ড সুযোগ এই জন্যই যে আমরা পর্যায়ে আছি। এখন আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি, এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে, এবং একটা সুন্দর দেশ আমরা পাবো। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব। সেই আলোচনাটা কত মসৃণ হবে, সুন্দর হবে, সেটা আপনারা স্থির করবেন। আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি, এবং কমিশনের যারা সদস্য তারা আমাদের সঙ্গে বসতে জিনিসগুলো ব্যাখ্যা করেছেন। চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। জাতীয় নির্বাচন কবে হবে তা জুলাই চার্টারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এই কথা জানান প্রেস সচিব। জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে। তা অলরেডি আপনারা দেখেছেন প্রফেসর ইউনুস বলেছেন যে মোস্ট লাইকলি ইলেকশনটা হবে এই ডিসেম্বরের মধ্যে। হ্যাঁ, এবং তারও এবং সেক্ষেত্রে আমরা হয়তো কিছু রিকমেন্ডেশন বাস্তবায়ন করে যেতে পারবো। পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলো যারা এখানে সিগনেটরি ছিল, তারা যারা ইলেকশনে জিতবে এরা কন্টিনিউ করবে। ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন আমাদের সহকর্মী তানজিদ ভুইয়া। বৈঠকের সবশেষ খবর জানবো তার কাছে। তানজিদ, ঐক্যমত কমিশনের বৈঠকটি তো এর মধ্যে শেষ হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলোর কি ধরনের বক্তব্য রেখেছে আপনি জানেন? জি ধন্যবাদ। আপনি জানেন যে আজকে কিন্তু জাতীয় ঐক্যমতের যে কমিশন রয়েছে, সেই কমিশনের সঙ্গে কিন্তু যে বাংলাদেশের প্রধান বিরোধী দল বা বিএনপির কিন্তু প্রায় 26টি দলের বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়াও কিন্তু প্রায় 26টি দলের প্রায় 100 জন সদস্য কিন্তু এই বৈঠকে অংশ নিয়েছেন, যেখানে নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু এর মধ্যে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যিনি শফিকুল আলম, তিনি যেটি জানিয়েছেন যে আজকে একটি ঐতিহাসিক দিন। এই দিনের মধ্যে কিন্তু আজকে যে একটি শুভ সূচনা হতে যাচ্ছে, এবং এই সরকারের উপর যে আন্তর্জাতিকভাবে যে শক্তিশালী দেশগুলো রয়েছে, সব দেশগুলোর মধ্যে কিন্তু সমর্থন রয়েছে। এবং এর মধ্যে কিন্তু যে আন্দালিব রহমান পার্থ এবং ববি ফাজ্জাজ সহ বিভিন্ন কয়েকজন রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু ওনারা যে সাংবাদিকদের উদ্দেশ্যে যে কথা বলেছেন, ওনারা চেয়েছেন যে স্থানীয় সরকার নির্বাচনের
যে রয়েছে সে কথাটি উঠেছিল সেটি যেন জাতীয় নির্বাচনের আগে যেন না হয়। তো স্থানীয় সরকার নির্বাচন যদি জাতীয় সরকার নির্বাচনের আগে হয় তাহলে কিন্তু যে মারামারি যে বিষয়টি রয়েছে, বিশৃঙ্খলার যে বিষয়টি রয়েছে সবসময় উঠে আসে, সেই অবস্থা কিন্তু তৈরি হতে পারে। তাই জাতীয় সরকারের নির্বাচনের যে অবস্থান সেই প্রেক্ষাপটটি যেন তৈরি করে দ্রুতই এই বছরের মধ্যেই যেন নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে অন্তর্বর্তী সরকার, সেটি কিন্তু বারবার বলা হচ্ছে। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে কিন্তু যে তারা বলছিলেন যে আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করা, তারা যে 5ই আগস্টের যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যাটি বিচার দাবি করে এবং দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করে। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার সঙ্গে কিন্তু 5 সদস্যের প্রতিনিধি দল কিন্তু জাতীয় ঐক্যমত্যের যে কমিশন রয়েছে সেই কমিশনের সঙ্গে আজকে বৈঠক করেছে এবং দ্রুত যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজন করে সেটি কিন্তু ওনাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ফরেস্ট সার্ভিস, মিন্টু রোডে ফরেস্ট সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ তানজিদ আপনাকে। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী চক্রান্তের অভিযোগ করে খুনি শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার সমালোচনা করেন অ্যাটর্নি জেনারেল। কাজী পাপুর প্রতিবেদন। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টায় পিলখানায় বিডিআরের দরবার হলে মহাপরিচালকের বক্তব্য চলাকালীন কিছু সদস্য অতর্কিত হামলা চালায়। এতে 57 জন সেনা কর্মকর্তা সহ প্রাণ হারান 74 জন। বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে আয়োজন করা হয় ছায়া সংসদ অনুষ্ঠানের। এতে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পিলখানা হত্যাকাণ্ড কোনো বিদ্রোহ ছিল না। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এটি ছিল আন্তর্জাতিক চক্রান্ত। জানুয়ারিতে ক্ষমতা নিলেন, ফেব্রুয়ারিতে এত বড় একটি হত্যাকাণ্ড দিয়ে ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে সমস্ত সেক্টরকে আপনি একটা আতঙ্ক ছড়িয়ে দিলেন। এভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পদক্ষেপ বাংলাদেশের মাটিতে ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় রচনা করা হয়েছিল। নির্লজ্জভাবে একজন খুনিকে আশ্রয় প্রশ্রয় দেয় প্রতিবেশী রাষ্ট্রের ওপর ক্ষোভ জানান তিনি। খুনির পক্ষে অবস্থান নিতে পারে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে, এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন করে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এবং জড়িতদের বিচারের আওতায় আনার উপর জোর দেন অ্যাটর্নি জেনারেল। বিডিআর হত্যাকাণ্ড কোনো অর্ডিনারি ক্রিমিনাল ক্রাইম ছিল না। এদেশে নৈরাজ্যবাদী শক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার পতন না হলে বিএনপির অনেক নেতার ফাঁসি হতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা শিশুদের হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে কুমিল্লার মেঘনায় উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপি নেতারা সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ে তোলার প্রত্যয় জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। কুমিল্লা জেলার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন উপজেলাটির 8টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ছাড়াও প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রুত নির্বাচনের মাধ্যমে মেঘনা উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার প্রত্যয় জানান বিএনপি নেতারা। আর এখন স্থানীয় সরকার নির্বাচন করবে কারা? যেই সরকারটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো কারো ভোটে নির্বাচিত সরকার না, সুতরাং তারা এখানে নিরপেক্ষভাবে সরকার গঠন করতে পারবে না। যে আমাদের যখনই এই দেশে ক্রান্তিকাল এসেছে তখনই জিয়া পরিবার, শহীদ জিয়া সে 1971 সালে স্বাধীনতা ঘোষণা করেছেন। 75-এর পরবর্তী যে বাংলাদেশে খারাপ অবস্থা বিরাজ করেছিল সেখানেও তিনি ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন। কোটি কোটি মানুষের অভিশাপ খুনি সরকার, খুনি হাসিনা রূপে গজব নাজিল হয়েছিল। মায়ের আমার বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গত 17টি বছর আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি,
যে ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে। এই সময় শেখ হাসিনার বর্বরতার চিত্র তুলে ধরে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিবে জাতীয় সংসদের নির্বাচনের মধ্যে। জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে রাজনৈতিক দল নির্বাচন করবে, এলাকায় এলাকায় সংসদ সদস্য প্রার্থী দেবে এবং যাদেরকে খুশি জনগণ তাদেরকে ভোট দিয়ে যে দল বেশি সিট পাবে, আসন পাবেন, তারা সরকার গঠন করবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনারও সমালোচনা করেন রিজভী। যাদেরকে দমন পীড়ন করেছে শেখ হাসিনা, তার প্রতি কি আপনাদের বিশ্বাস নেই? হুমায়ুন কবির, মোহনা সংবাদ, কুমিল্লা। অন্তর্বর্তী সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কোম্পানিগুলোর সিন্ডিকেট ও তাদের কারসাজিতে বাজারে সয়াবিন তেলের সংকট যেন কাটছেই না। সংকট না কাটলে রমজানে তেলের দাম কিছুটা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া রমজানে ছোলা, ডাল, চিনি, খেজুরের দাম গতবারের তুলনায় কিছুটা কম বলে জানান ক্রেতা বিক্রেতারা। এসইউ সেলিমের প্রতিবেদন। এবার রমজান শুরুর আগেই বাজারে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত রাখার বিষয়ে সতর্ক অন্তর্বর্তী সরকার। রোজায় ইফতারে বেশি চাহিদা থাকে ছোলা, পেঁয়াজ, চাল, ডাল, চিনি, মুড়ি, গুড় ও খেজুরের। এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় এবার দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এই বছর যে সোলার আমদানিটা হয়েছে, মাশাআল্লাহ অনেক আমদানি হয়েছে। আর আপনার গত বছরের তুলনায় 10 টাকা কম আছে এই বছর আর কি। বিশ্বের প্রত্যেকটা দেশে এই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিম্নগতি বা কিছুটা ছাড় দেয় ব্যবসায়ীরা, আর আমাদের দেশে এটা উল্টো দিক। তবে 2 মাসের বেশি সময় ধরে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে কয়েকটি কোম্পানি ও পাইকারি ব্যবসায়ীরা। চাহিদার তুলনায় তেলের সরবরাহ কম থাকায় রমজানে সয়াবিন তেলের দাম বাড়ার আশঙ্কা ক্রেতা বিক্রেতাদের। সয়াবিন তেলটাই বাজারে শর্ট। ডিলারকে কোম্পানি দিচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু ডিলার কখনো 1 লিটার দিলে 2 লিটার নাই, 2 লিটার দিলে 5 লিটার নাই, এভাবে সংকট। তেলের চাহিদা, কিন্তু তেল নিয়ম মতো পাওয়া যাইতেছে না, কোম্পানিরা দিতেছে না। আর যদিও 1 কার্টন দেয়, 1 কার্টনের সাথে সরষের তেল 1 কার্টন নিতে হয়। সয়াবিন তেলটা পাওয়া যাচ্ছে না, তো এটা তো আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা তো এই সয়াবিনটা আমরা খাই। রোজায় লেবু ও শসার চাহিদা বেশি থাকে বলে প্রতিবারের মতো এবারও দাম বাড়া শুরু হয়েছে। তবে অন্য সব সবজি ও মুরগির জোগান বেশি থাকায় এসব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানান সংশ্লিষ্টরা। রমজান উপলক্ষে বাড়তি কোনো চাহিদা এখন থেকে শুরু হয় নাই, মুরগির দাম একটু কমছে আর কি। রোজা উপলক্ষে কোনো সবজির দামই বাড়তি না, আগের দামই আছে, খালি লেবুটার দাম বাড়ছে। চাহিদা যে মাছ তো এরমই আছে, বাড়ো না কমও না, একই দামে আছে। এছাড়া বাজারে রুই, ইলিশ, কাতল, চিংড়ি ও শিং মাছের দাম কিছুটা বেশি থাকায় ক্রেতাদের আগ্রহ কম মাছের প্রতি। একবারে কম সব মাছই, কাস্টমার নাই। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। গত বছরের 5 আগস্ট থেকে চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত 378 ব্যক্তি ও প্রতিষ্ঠানের 2000-এরও বেশি ব্যাংক হিসেবে 16,000 কোটি টাকা জব্দ করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে রাজনৈতিক পট পরিবর্তন সহ বিভিন্ন কারণে চলতি অর্থ বছরে বেড়েছে ব্যাংক ঋণের পরিমাণ। সরকারের নিট ব্যাংক ঋণও বেড়েছে ব্যাপকভাবে। গত 22 জানুয়ারি এর পরিমাণ ছাড়িয়ে যায় 15,759 কোটি টাকা। আগামীকাল শেষ হচ্ছে ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময়সীমা। এর আগে 3 দফা রিটার্ন জমার সময় বাড়ানো হলেও এরপর জরিমানা ছাড়া রিটার্ন দেওয়া যাবে না। সবশেষ গত 30 জানুয়ারি এক আদেশে রিটার্ন জমার সময় 16 ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করে জাতীয় রাজস্ব বোর্ড NBR। যারা সনাতনী পদ্ধতিতে রিটার্ন দিতে চান তারা আগামীকাল নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে জমা দিতে পারবেন। NBR সূত্র মতে চলতি অর্থ বছরে এ পর্যন্ত অনলাইনে প্রায় 15 লাখ রিটার্ন জমা পড়েছে। এবার বইমেলার মোহনায়। অমর একুশে বইমেলার ৫৫ দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় দেখা যায়। দিনের সার্বিক চিত্র জানবো সহকর্মী মনিরুল ইসলামের কাছে। মনির, ছুটির দিনে কেমন দেখছেন বেচাকেনা, ক্রেতা বিক্রেতা এবং লেখক প্রকাশকদের অনুভূতি কেমন?
রিঙ্কু, আমি আজ প্রথমে যে কথাটি বলবো, বইমেলার কিন্তু আজকে ভরা যৌবন, অর্থাৎ এই 15 দিনের মধ্যে আজকেই বইমেলায় সবচেয়ে বেশি জনসমাগম হয়েছে এবং ক্রেতা দর্শনার্থীদের কিন্তু এখনো যেন ঢল নেমেছে। এবং আমি যদি বলি, আমরা যখন মেলায় ঢুকি তখন থেকে কিন্তু জনস্রোত ছিল এবং মোবাইল ফোনে কিন্তু আসলে মোবাইল ফোনের ডাটাও কিন্তু আপনার ডাউন করে রাখা হয়েছে। তো আমরা এই মুহূর্তে আছি বইমেলা প্রাঙ্গণে। তো আমরা আজকে প্রকাশক এবং লেখকদের সাথে কথা বলবো। তো এই মুহূর্তে আছে আমার সামনে একজন লেখক আছেন, তার হাতে আমরা একটি বই দেখতে পাচ্ছি যে Cloud9, নিশ্চয়ই প্রেম ঘটিত কোনো ব্যাপার স্যাপার রয়েছে। আসলে নতুন প্রেমে পড়লে মানুষের কেমন লাগে? আচ্ছা, নতুন প্রেমে পড়লে কিন্তু আসলে প্রিয় মানুষটাকে যখন আশেপাশে দেখি তখন কিন্তু বুকের ভেতরে প্রজাপতিরা ছোটাছুটি করে। তো আসলে ওই বিষয়টা নিয়ে আমি আসলে এই বইটি লিখেছি। Cloud9 শব্দের অর্থটাই হচ্ছে সুখের সর্বোচ্চ স্তর। যখন মানুষ নতুন প্রেমে পড়ে তখন কিন্তু তার ঠিক এই অনুভূতিটাই কাজ করে, সে সুখের সপ্তম আকাশে উড়ে বেড়ায়। আচ্ছা, আমরা হচ্ছে যে তরুণ লেখক যারা আছে তারা দেখি অধিকাংশ রাইটারে কিন্তু রোমান্টিক উপন্যাস, রোমান্টিক কবিতা বেশি লেখে, এটার কারণটা কি? তরুণরা আসলে চায় এই রোমান্টিসিজমটাকে ছড়িয়ে দিতে, যে কারণে তারা রোমান্টিক বই লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাছাড়া এই রোমান্টিক বই লেখাটা আসলে খুব সহজ তুলনামূলক থ্রিলার বা সায়েন্স ফিকশন এগুলো লেখার চেয়েও। তো তারা আসলে এই জিনিসটাকে সেক্ষেত্রে পুঁজি করে লেখে। এই বইটি কোন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, কোথায় পাওয়া যায়? আচ্ছা, এই বইটি হচ্ছে দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। 686 নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে। রিঙ্কু, আসলে যেমনটি বলছিলাম, আমি যদি একটু বইমেলার ভেতরের অংশ দেখাতে চাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখন একজন পাঠকের সাথে কথা বলতে চাই। তিনি আসলে খুব যত্ন করে বই দেখছেন। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই ভালো লাগছে, এই জন্যই আসলে যত্ন নিয়ে দেখছি বইগুলো। প্রথমবার বইমেলায় আসলাম, এসে এত ভিড় দেখব আশা করিনি। মানুষ যে বই পড়তে এখনো এত পছন্দ করে, এত বই প্রেমী আছে এবং প্রত্যেকেরই কোনো না কোনো পছন্দের বই আছে এবং নতুন লেখকদের প্রতি সবার আগ্রহ আছে, নতুন বই কিনছে, খুব ভালো লাগছে। আমিও কিছু বই কিনেছি এবং আরও দেখছি, খুবই ভালো লাগছে। এই ধারা অব্যাহত থাকুক, এটাই আশা করব। মানে রিঙ্কু, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, প্রতিদিন কিন্তু যতদিন মেলা গড়াচ্ছে ততই কিন্তু নতুন বইয়ের সংখ্যা বের হচ্ছে এবং এই নতুন প্রকাশিত বইয়ের সংখ্যার মধ্যে কবিতার বইয়ের সংখ্যাই বেশি। রিঙ্কু, আমার কাছে এই ছিল আজকের বইমেলার সবশেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ মনির আপনাকে। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ 11 জনের মধ্যে 3 জনের অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসকরা জানান, গুরুতর দগ্ধ 2 জনের 99 ও 95% পুড়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। একসঙ্গে শবে বরাতের নামাজ আদায়ের পরিকল্পনা ছিল 2 ভাইয়ের, কিন্তু তা আর সম্ভব হলো না। আগুনে দগ্ধ হয়ে দুজনেই কাতরাচ্ছেন ঢাকা জাতীয় বার্ন ইউনিটের বেডে। শুক্রবার রাতে সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 পরিবারের দগ্ধ 11 জনই এখন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। তাদের দেখতে আসা স্বজনেরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন, দিচ্ছেন নানান অভিযোগ। চুলাটারে ওইখানে গেছে, গন্ধ হইতেছে, পরে গেছে, যার পরে ওইটা ধরে মানে করছে, পরেই মানে আগুন ধরে গেছে। ওর আগে আগুন লাগছে। বইন আছে, আবার 22 তারা 4 জন যারা আছে, আবার বোন জামাইও আছে, আবার তার ঘরেরও 2 জন আছে, মোট 11 জন আর কি হয়। আমরা ডাক্তার বলছে যে এদেরই 4 জন ঝুঁকি আছে। চিকিৎসকরা জানান, 11 জনের মধ্যে 1 জন আইসিইউ, 4 জন এইচডিইউ এবং বাকি 6 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 2 জনের অবস্থা খুবই গুরুতর। যতটুকু ম্যানেজমেন্ট করা প্রয়োজন ততটুকু আমরা সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি রোগীদেরকে উদ্ধার করার জন্য এবং তারা যেন ফিরে আসতে পারে, কামড়ান করতে পারে খুব তাড়াতাড়ি, সেজন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। আর হাসপাতালের পরিচালক জানান, সবার শ্বাসনালী পুড়েছে, তাই কেউই আশঙ্কামুক্ত নয়। ফ্লেম এবং স্টিম বার্ন একসাথে হয়েছে গ্যাস সিলিন্ডার বার্নে। প্রত্যেকটা পেশেন্টই খুবই নাজুক পরিস্থিতির মধ্যে আছে। তার মধ্যে 3 জন অত্যন্ত মারাত্মক কন্ডিশনে, যাদের আসলে নো হোপ আমরা বলতে পারি। আর আদার্স যে 5-6 জন তাদেরও শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে এই অনেক রিস্কের মধ্যে আছে। দগ্ধদের সুচিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান পরিচালক। আমরা আমাদের সর্বাত্মকভাবে আমরাই সহায়তা করছি। মুনতাসির মামুন, মোহনার সংবাদ, ঢাকা।
দীর্ঘ 16 মাস পর মুক্তি পেয়েছেন 3 ইসরায়েলি জিম্মি। বিনিময়ে 369 ফিলিস্তিনি বন্দীকে কারামুক্ত করা শুরু করেছে তেল আবিব। এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়। অন্যদিকে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 26 দিনে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছে প্রায় 9,500 কর্মী। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ষষ্ঠ ধাপে আরও 3 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার তাদেরকে গাজার খান ইউনিস থেকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। বিনিময়ে 369 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তির প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল। পাকিস্তানের বেলুচিস্তানে সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে 11 শ্রমিক নিহত ও 6 জন আহত হয়েছে। শুক্রবার রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হারনাই জেলায় একটি কয়লা খনির কাছে ওই বিস্ফোরণ ঘটে। এতে একটি ট্রাকে থাকা 17 শ্রমিকের 11 জন মারা যান। যুক্তরাষ্ট্রের আমলাতন্ত্রে বড় ধরনের ছাঁটাই চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক দপ্তরের উপদেষ্টা ইলন মাস্ক। ইতোমধ্যে স্বরাষ্ট্র, জ্বালানি, কৃষি ও প্রবীণ বিষয়ক মন্ত্রণালয়ের 9,500 কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ফেডারেল সরকারের ভূমি স্থাপনা থেকে শুরু করে প্রবীণ সেনাদের দেখভাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত কর্মীরাও এ তালিকায় আছেন। অন্যদিকে নতুন করে আরও 119 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। ভারতের স্থানীয় সময় শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে তাদের অবতরণের কথা রয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী 6 মাস সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময়। ঐক্যমত কমিশন সভায় প্রধান উপদেষ্টা। জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন বললেন প্রেস সচিব। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড বললেন অ্যাটর্নি জেনারেল। হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারতের সমালোচনা। সরকারের যথাযথ পদক্ষেপে রমজানে পণ্যমূল্য বাড়বে না বলছেন ব্যবসায়ীরা। সয়াবিন তেলের সংকটের জন্য কোম্পানি সিন্ডিকেটকে দোষারোপ। এবং গেল 6 মাসে 378 ব্যক্তি ও প্রতিষ্ঠানের 2000 ব্যাংক হিসাব জব্দ। ব্যক্তি শ্রেণীর রিটার্ন জমাদানের শেষ সময় আগামীকাল। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।